300 ফিটে আজরাইল আলাইহিসসালামকে ডেকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই। আজরাইল আলাইহিসসালামকে অনেক জায়গায় ডেকে নিয়ে আসা যায়। আজকে এইভাবে কথাটা বলতে বাধ্য হলাম এই কারণেই, যারা 300 ফিটে রেস খেলতে আসেন, অর্থাৎ কুড়িল দিয়ে এসে 300 ফিটে প্রবেশ করা মাত্রই হেলমেটটি খুলে হাতে নিয়ে নেন, হাতে নিয়েই শুরু করেন রেস খেলা। আচ্ছা ভাই, এই রেস খেলে কী লাভ হয়? আমি অনেকেই দেখেছি যাদের কোনো ভিডিও করার উদ্দেশ্যও নেই, এমনি এমনি রেস খেলছে। আবার কেউ আছে, আচ্ছা ধরে নিলাম তারা ভিডিও বা ব্লগিং করতেছে, কি কয়েকটা ভিউজের আশায়, কত ভিউজ পাবেন আপনি? কয়েক লাখ ভিউজ পাবেন না হয়? হ্যাঁ, এই ভিউজের আশায় আপনি 300 ফিটে এসে রেস খেলছেন। এমনও হতে পারে যে আপনি ওই ভিডিওটা পাবলিশ করার আগেই আপনি হয়তো বা ওপারে চলে গেছেন। তাহলে ভাই আপনার এই ভিডিওটা কে দেখবে, আর এই ভিডিওটাই বা কোথায় থাকবে? তো এই 300 ফিটে এসে রেস খেলার আমি কোনো আসলে মানেই খুঁজে পাই না। আপনারা হয়তো বা রেস খেলতে শখের বসে মাঝে মাঝে 300 ফিটে আসেন, কিন্তু এমন অনেক মানুষ রয়েছে যাদের এই 300 ফিট দিয়েই গন্তব্যে যেতে হয়, আবার এই 300 ফিট দিয়ে কর্মস্থলে যেতে হয়। এরকম অনেক রয়েছে। যেমন আমি আমার কথাই বলতে পারি, যেমন আমি প্রতিনিয়তই এই 300 ফিট ব্যবহার করে আমি আমার গন্তব্যে পৌঁছাই, আবার এই 300 ফিট ব্যবহার করে আমি আমার কর্মস্থলে পৌঁছাই। তো এই কর্মস্থলে যাওয়ার পথে আমার প্রতিদিন 3 কিলোর মতো রাস্তা আমি 300 ফিটে ব্যবহার করি, যেখানে কখনোই কোনো সার্জেন্ট থাকে না। তারপরও আমি কোনো দিনও হেলমেট ছাড়া আমি বাইক নিয়ে বের হই না। ভাই, আমি সার্জেনের কথা বা জরিমানার কথা চিন্তা করে আমি হেলমেট পরি, বিষয়টা এমন না। আমি আমার নিজের জীবনের কথা চিন্তা করে, নিজেকে ভালোবেসে, পরিবারের কথা চিন্তা করে আমি হেলমেট পরিধান করি। কারণ আমার জীবনটা আমার কাছে যতটা মূল্যবান, আমার পরিবারের কাছেও ঠিক ততটাই মূল্যবান। আমি যদি আজকে চলে যাই, তাহলে আমার পরিবারের কি হবে? আমি না হয় আমার নিজের জীবনকে ভালোবাসলাম না, কিন্তু আমার পরিবারের কি হবে? তো যারা নিয়মিত এই রেস খেলছেন, আমি আসলে তাদের রেস খেলার কোনো মানে খুঁজে পাই না। তারা কি নিজেরা নিজেকে ভালোবাসেন না? তাদের নিজেদের কাছে কি নিজেদের জীবনের কোনো মূল্য নেই? তারা কেন এইরকমটা করেন? আমি আসলে তাদের কোনো মানে খুঁজে পাই না। তো আপনারা এই রেস খেলতে যে কাদেরকে সুযোগ করে দিচ্ছেন? এমনিতেই আমাদের দেশের একদল সাংবাদিক ভাই রয়েছেন যারা কিনা মনে হয় এই কথাতে বিশ্বাসী যে মাথা ব্যথা হয়েছে, মাথা কেটে ফেলে দেই, তাহলে মনে মাথা ব্যথার সমাধান হবে। আপনাদের এই রেস খেলার ফলাফল কয়েকদিন পর পর স্পট ডেট দেখতে হচ্ছে এই 300 ফিটে। আর শুধু যে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বিষয়টা এমন না, দেখা যাচ্ছে ঈদ উল ফিতরের আগের সপ্তাহে পরপর এক সপ্তাহের মধ্যে 4টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যেগুলো বা দেখলে হয়তো বা লাইভ ফুটেজ যদি দেখানোর ব্যবস্থা করা যেত, তাহলে সেগুলো দেখলে হয়তো বা আমাদের কাছে মনে হতো যে হলিউডের কোনো মুভির আমরা দৃশ্য দেখছি। বিষয়টা এমন মনে হতো। কিন্তু গাড়ি নিয়ে আসলে কারো মাথা ব্যথা নেই। আমাদের এই 2 চাকার যে বাইক রয়েছে, এই বাইক নিয়েই আমাদের একদল সাংবাদিক ভাইয়ের এবং একদল সুশীল সমাজের খুব মাথা ব্যথা রয়েছে। কিছু হলেই বাইক বন্ধ করে দাও, এমন একটা বিষয় তাদের মাঝে কাজ করে। এখন আপনারা এই রেস খেলতে এসে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না দয়া করে। কারণ আপনাদের কারণে যদি এই 300 ফিটেও একসময় হয়তো বা প্রশ্ন উঠবে যে বাইক চলাচল এখানে নিষেধাজ্ঞা করে দেওয়া হোক, অথবা মূল সড়কে বাইক চলতে দিবে না, সার্ভিস রোডে বাইক চলতে বলবে। এখন ভাই, আমরা যারা প্রয়োজনে ব্যবহার করি, সার্ভিস রোডে সবসময় একটু প্রতিবন্ধকতা থাকে, এটা আমরা কম বেশ সবাই জানি। এই কারণেই ওইটা সার্ভিস রোড, ওইটা মূল সড়ক না। তো যারা এই সার্ভিস রোড ধরে কর্মস্থলে যায় বা ব্যবসার কাজে এই 300 ফিট ব্যবহার করে, কেউ গাউসিয়ার দিকে যাচ্ছে, কেউ নরসিংদীর বাবুরহাটের দিকে যাচ্ছে, এবং বিভিন্ন যেটা ব্যবসায়িক প্লেসগুলো আছে, এই প্লেসগুলা যাওয়ার জন্য 300 ফিট মহাসড়কটা ব্যবহার করতেছে। তো তারা প্রতিবন্ধকতা এড়ানোর জন্য তারা কিন্তু প্রতিনিয়তই এই 300 ফিট মহাসড়কের মূল সড়কটা ব্যবহার করে হয়তো বা বাইক চালাচ্ছে। কিন্তু আপনি বা আপনারা যারা এই মানে কি বলবো, একটা বাজে কাজ করছেন, আপনারা এই 300 ফিট মহাসড়কে আপনারা এসে রেস খেলছেন, আপনারা তো ভাই আমাদের ক্ষতি করে যাচ্ছেন। আপনাদের জন্য একদিন হয়তো বা এই 300 ফিট এক্সপ্রেসওয়েতে আমরা আর বাইক চালাতে পারবো না। তো প্লিজ দয়া করে আমাদেরকে এই সমস্যাটার কারণ হবেন না আপনারা। তাদেরকে অনুরোধ করার পাশাপাশি আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা কথায় কথায় ওই বাইক নিষিদ্ধ করবেন এই সড়কে বাইক চলার ফলাফলে অনেক কিছু হতে পারে, এই ধ্যান ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনারা এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে আপনারা
সরকারকে, বিআরটিএকে পরামর্শ দিন, আপনারা আলোচনা সভার আয়োজন করুন, আলোচনা সভার আয়োজন করে আপনারা সকলকে রাস্তা, এটা থেকে বের হওয়ার রাস্তা অর্থাৎ দিক নির্দেশনামূলক বিষয়গুলো তুলে ধরুন, যে কিভাবে আসলে আমরা কন্ট্রোল করতে পারি এই বাইক দুর্ঘটনা থেকে, আমাদের এই সড়ককে কন্ট্রোল করতে পারি, আরও কি কি পদক্ষেপ নিলে এই ধরনের প্রতিবন্ধকতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এই যেই বাইকগুলো 160 বা 150 প্লাস গতিতে ছুটে যাচ্ছে, এখানে আমরা ওভার স্পিডটাকে কিভাবে থামাতে পারি, আর কি কি আমাদের যেটা রয়েছে, এখন তো প্রযুক্তিগত অনেক বিষয় রয়েছে যেগুলো দিয়ে আসলে এইগুলো কন্ট্রোল করা কোনো বিষয়ই না। তাহলে আপনারা উন্নত বিশ্বে কোথায় কিভাবে তারা তাদের সড়কের নিরাপত্তা নিশ্চিত করছে, এই বিষয়গুলো আপনারা ঘাটাঘাটি করে বের করুন, বের করে বিআরটিকে এই বিষয়ে পরামর্শ দিন, সরকারকে এই বিষয়ে পরামর্শ দিন যে এইভাবে আমাদের পক্ষেও সম্ভব আমাদের সড়কের নিরাপত্তা নিশ্চিত করা। তাহলেই তো আমরা সমাধানের পথে আসতে পারি। কিন্তু এইটা তো কোনো আসলে সমাধানের পথ না যে মহাসড়কে ব্যাপক দুর্ঘটনা হচ্ছে তাহলে আমরা গাড়ি চলাচল বন্ধ করে দিই। যেমন পদ্মা সেতুতেও প্রায় দুর্ঘটনা ঘটছে, তাহলে কি আমরা পদ্মা সেতুতে কি গাড়ি চলাচল বন্ধ করে দিব? বাস অ্যাক্সিডেন্ট করতেছে, তাহলে কি বাস চলাচল বন্ধ করে দিব? ট্রাক চলাচল বন্ধ করে দিব? তাহলে ওই পদ্মা সেতু কার জন্য বানানো হলো? তা আসলে এইটা কোনো সমাধান না। আমাদের সবার উচিত যে এমন কোনো পদক্ষেপ নেওয়া যে পদক্ষেপের মাধ্যমে আমরা এই সড়কের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সবার সামনে নিয়ে আসতে পারি এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারি। তাহলেই আমরা সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারবো, যে যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবো, আর ওভারঅল আমরা সবাই একটা সুস্থ ধারার জীবন ফিরে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।